বাংলাদেশে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের বসা এবং না বসা নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব চরম আকারে রয়েছে এবং সেটার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং সাধারণ মানুষের অনেক বিরক্তিও প্রকাশ পাচ্ছে। তবে এই দ্বন্দ্বটা এখন যেটা দেখা যাচ্ছে সরাসরি স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাক হোসেনের মধ্যে। যদিও বিএনপির ঊর্ধ্বতন মহল ইশরাকের এই মেয়র পদে বসার বিষয়টি তারা জানেন, কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিজেও কিন্তু ইশরাকের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তাকে যে শপথ পড়ানো হচ্ছে না সেটা তো সঠিক না, সেটাও সেই আগের স্বৈরাচারী যে সরকার ছিল তাদের মনোভাবের সাথেই অনেকটা মিলে যায় বলে তার অভিযোগ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের আগের দিনগুলোতে কিন্তু শেখ হাসিনা যখনই কোনো কথা বলতেন, সেটা উন্নয়নের কথা হোক, বিএনপির বিরুদ্ধে কথা হোক বা যে বক্তব্য তিনি রাখতেন, সেটা কিন্তু মানুষ আর সহজভাবে সেটা গ্রহণ করতে চায়নি। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তারা যে বক্তব্য দিতেন, তাদের যে নেতারাই হোক, হাজার হাজার কমেন্ট পড়লে সেখানে কিন্তু মানুষ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো, সেটা সঠিক হলেও ব্যাঠিক হলেও। ঠিক ইশরাক হোসেনের ক্ষেত্রেও একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইশরাক যখনই আন্দোলন করছেন, যে কথাই বলছেন বা যারাই বলছেন, ওখানে গিয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধেই সবাই কথা বলছে এবং ইশরাক হোসেনের এই মেয়র পদে বসার বিষয়টিকে তারা মনে করছেন যে হাসিনার সময়ের এই নির্বাচন অবৈধ ছিল, কিন্তু তার ক্ষমতায় যাওয়াটা তিনি বৈধ মনে করছেন। যদিও ইশরাক বলছেন যে আদালত তার পক্ষে রায় দিয়েছে, কারণ এই মামলাটি ইশরাক যখন করেছিলেন তখন তিনি এই নির্বাচনের রায়কে, ফলাফলকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বিকজ বলেছিলেন যে এই নির্বাচন সঠিক হয়নি। তো এই 5 আগস্টের পরে উনি গিয়ে ওই মামলার আর্জিটা পরিবর্তন করেছেন যে না, তাকে মেয়র হিসাবে ঘোষণা করা হোক, আদালত তাকে ঘোষণা করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন তাকে ঘোষণা করে, তাকে শপথ পড়ায়নি। বিষয়টা দেখলে দেখা যায় যে এটা সরকারের, স্থানীয় সরকার যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি সরাসরি তার বিরোধিতা করছেন এবং এটা যেভাবেই হোক মানুষও এই বিষয়টা নিয়ে দ্বিধা বিভক্ত। অনেকে মনে করছেন যে ইশরাক যেটা চাচ্ছে সেটা বেআইনি, আবার অনেকে মনে করছেন যে আসিফ মাহমুদের অবস্থানটা সঠিক না। কিন্তু সঠিক এবং বেঠিক যেটা হোক, মানে মানুষের পারসেপশন হচ্ছে যে এটা ইশরাক জোর করে বসতে চাচ্ছে। অধিকাংশ মানুষের, এটা সোশ্যাল মিডিয়া দেখলে যেটা বোঝা যায়, আমি সোশ্যাল মিডিয়ার যে কমেন্টস বক্স গুলো, হাজার হাজার কমেন্ট বক্স পড়ে যেটা বোঝা যায় আমি সেটা বলছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা আরেকটু সচেতন ভাবে আরেকটু বুঝে শুনে নেওয়াটা যুক্তিযুক্ত ছিল। বিষয়টা এরকম না যে এই ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ওই পদে বসে পড়লেই ঢাকার আসনগুলো বিএনপির জন্য নিরাপদ হয়ে যাবে। ঢাকায় অনেকগুলো আসন রয়েছে এবং এই আসনগুলোর যে ভোটার, তাদের কাছে কিন্তু ইশরাকের এই আন্দোলনকে কেন্দ্র করে একটি নেগেটিভ মেসেজ যাচ্ছে। এবং সেটা হচ্ছে যে আমার মনে হয় যে অনেক সময় যে মানে একটা বড় বিজয়ের প্রত্যাশায় কিন্তু ছোট কনফার্ম বিজয়টাকে অনেক সময় প্রত্যাখ্যান করতে হয় বা সেটাতেই নিজেকে পরাজিত ভাবার মনোবলটা থাকতে হয়। তো সেটা যে অনেক এই বিষয়টা এরকম যে জেতার জন্য হেরে যাওয়া আর কি। তো সেটা হলে এটা খুব একটা খারাপ কোনো কিছু হতো না। আর এটা এমন কোনো বিষয় না যে শুধুমাত্র ইশরাকের এই মেয়রের পদের জন্যই কিন্তু যে বিএনপির একটা বড় লাভ লোকসান নির্ভর করছে, সেটা না। আমার কাছে মনে হয় যে জনমত এটা এই ঘটনার কারণে বিএনপির বিপক্ষেই যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো বিএনপি বুঝতে পারছে যে এটা সরকার চাচ্ছে না যে ইশরাক এখানে ক্ষমতায় বসুক। তার মানে ইশরাকের এই মেয়র হওয়ার বিরুদ্ধে যে সরকার রয়েছে, সেটা দিয়েও তো বিএনপির বুঝতে পারা উচিত যে সরকারের তাহলে অন্য কোনো মিশন বা ভিশন রয়েছে কিনা। এখানে সরকারের ভেতরেও বিএনপির বিরুদ্ধে অনেক লোক রয়েছে, এই প্রশাসনে বহু মানুষ রয়েছে বিএনপির বিরুদ্ধে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোতেও কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক লোক রয়েছে। সুতরাং আগামী নির্বাচনটা বিএনপির জন্য খুব সহজ না, কারণ এই অনেকেই কিন্তু চাচ্ছে যে তারা এই শেখ হাসিনার শোকে তারা কাতর, তারা চায় শেখ হাসিনা আবার ফিরে আসুক। সুতরাং এই যে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তার পতনের পরে বিএনপির অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হওয়া জরুরি বলে আমার বিশ্বাস। তাছাড়া আরেকটা জিনিস, এই যে নির্বাচনের প্রায় যদি ফেব্রুয়ারিতে হয় 8 মাস, এপ্রিলে হলে 10 মাস বাকি রয়েছে, এটা একটা বিশাল সময়। এই সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বিশেষ করে
ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে একটা স্বস্তি মানুষের মধ্যে দেখা গিয়েছিল। অনেক সরকারের বিরুদ্ধে বিএনপি কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এটা বলা যাচ্ছে না যে আসলে শেষে কি হয়। কারণ গত সেপ্টেম্বরে যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন যোগ দিতে, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন দিয়ে ইউনূসের এই সফরকে স্বাগত জানানো হয়েছিল। তো আমি নিউ ইয়র্ক থেকেই বলছি, এইবারের সেপ্টেম্বরেও কিন্তু ডক্টর ইউনূস এই অধিবেশনে যোগ দিবেন। গতবারও ডক্টর ইউনূস একটি বৈঠক করেছিলেন যেটা মিডিয়াতে আসেনি, সেটা হচ্ছে যে এই দেশের এবং অনেক মানুষ ছিলেন, অনেক ব্যক্তিরা ছিলেন যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, যাদের সাথে তাদের এই বৈঠকটা হয়েছিল, সেটা কিন্তু মিডিয়াতে আসেনি। আমি সেখানে প্রায় ঘন্টা 2 অপেক্ষা করেছিলাম, আমি কিছু ভিডিও ধারণ করেছিলাম। ওই সময়ে ওই মিটিংয়ে আমি তখন হাসিনার পতনের আগে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়, তাকে আমি ওই বৈঠকে দেখেছি। সুতরাং এবারও এরকম একটা বৈঠক হবে এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার পরেই সত্যিকার অর্থে ইউনূস সিদ্ধান্ত নিবেন যে তিনি আরো কতদিন ক্ষমতায় থাকবেন, তার থাকা উচিত কিংবা উচিত না, কাকে কেউ বিজয় হলেও তার হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত কিংবা উচিত না, এই বিষয়টা আসলে তখনই নির্ধারণ হবে। সুতরাং এই সময়টাতে বিএনপির আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমন তারা, আমার কাছে মনে হয় যে সরকারও একটা ফাঁদ পেতেছে যে বিএনপিকে সাধারণ মানুষের কাছে দেখানোর জন্য যে তারা ক্ষমতা পেলে বা তারা সুযোগ পেলে কি ধরনের অনাচার করতে পারে, এটা অনাচার হিসাবে তারা তুলে ধরার চেষ্টা করছে। যদিও বিএনপির পক্ষ থেকে এটা যৌক্তিক বলা হচ্ছে ইশরাকের বিষয়টিকে, কিন্তু তারপরেও অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ, কারণ অনেক সময় রয়েছে। আপনাদেরকে মাঠে সচল হতে হলে বাংলাদেশে একমাত্র তারেক রহমানের উপস্থিতি সবচেয়ে বেশি জরুরি। সুতরাং তার দেশে না ফেরা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবাইকে সত্যি অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।